আচ্ছা দেখো তোমাদের হচ্ছে ফার্স্ট যে টপিকসটা আমার সাবজেক্টটা কি সেটাকে বুঝতে হবে। সেটা হচ্ছে টেক্সটাইল কোয়ালিটি অ্যাসুরেন্স। টেক্সটাইল কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে টোটাল দুইটা পোরশন আছে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে টেক্সটাইল কোয়ালিটি অ্যাসুরেন্স 1 এ হচ্ছে ফাইবার আর ইয়ার্নের টেস্টিং গুলো হচ্ছে আলোচনা করা হয় মেইনলি, আর 2 তে আলোচনা করা হয় ফেব্রিক টেস্টিং। ঠিক আছে, এইটা তো বেসিক্যালি ফার্স্ট হচ্ছে আমার যেহেতু প্রথম পোরশন একদম কোনো কিছু আমরা কোনো কিছু জানি না, মনে করলাম যে কিচ্ছু জানি না, তাদের জন্য ফার্স্ট ক্লাসটা হচ্ছে আসলে টেস্টিংটা কি সেটা নিয়ে হচ্ছে আলোচনা করা। এই কারণে স্লাইডের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল টেস্টিং। ঠিক আছে, তো ফার্স্ট স্লাইডে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে যে টেস্টিংটা আসলে কি। বেসিক্যালি টেস্টিং হলো একটা প্রসিডিউর মানে হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা একটা প্রোডাক্টের ভ্যালিডিটিকে ডিটারমাইন করি অথবা কোয়ালিটিকে ডিটারমাইন করি। ঠিক আছে, ভ্যালিডিটি বলতে বোঝাচ্ছি সাপোজ তুমি একটা প্রোডাক্ট তৈরি করলা, এখন ওই প্রোডাক্টটার স্পেসিফিকেশন বলতে বোঝাচ্ছি যে ওই প্রোডাক্টটার বৈশিষ্ট্য তুমি যেরকম চাইছো ওই রকম আদৌ আছে কিনা সেটা তুমি চেক করবা, এটা হচ্ছে ভ্যালিডিটি টেস্ট। আর একটা হচ্ছে তুমি যে কোয়ালিটির চাইছো এই কোয়ালিটির পাইছো কিনা, এটা হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, গুণগত। তো বেসিক্যালি এই যে এখানে বলা আছে যে টেস্টিং হলো একটা প্রসিডিউর যার মাধ্যমে আমরা কোনো একটা প্রোডাক্টের কোয়ালিটি করব, কোয়ালিটি আমরা কি করি? ডিটারমাইন করি। ঠিক আছে, আর মূলত এখানে হচ্ছে ডিটারমাইন করার যে টেকনিকটা, এই টেকনিকটা আসলে ফলো করা হয় সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং যে নলেজ আছে আমাদের, এই নলেজটাকে মূলত হচ্ছে এখানে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা হয় বা অ্যাপ্লিকেশন করা হয়। এই অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আমরা কি করি? যে কোয়ালিটিটা কি করি? ডিটারমাইন করি। আর কার ক্ষেত্রে বলবো টেক্সটাইল প্রোডাক্ট যেগুলো আছে, ফার্স্ট হচ্ছে এখানে দেওয়া আছে যে হচ্ছে ফাইবার, তারপর আছে ইয়ার্ন, তারপর দেওয়া আছে ফেব্রিক। ফাইবারে কি টেস্ট করি? ফাইবার টেস্ট করতে পারি ফাইবারের দৈর্ঘ্যটা কত, লেন্থ কত, ফাইবারের স্ট্রেংথ কত, ফাইবারের গ্যারান্টিনেস কত, নেপস কত। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইবারের ইলাস্ট্রেশন কত, হ্যাঁ, রাফনেস কত। এগুলো আমরা মূল কথা হচ্ছে ফাইবারের যত রকম প্রপার্টিজ আছে এগুলো টেস্টের মধ্যে হচ্ছে ফাইবার টেস্টিং এর মধ্যে। ইয়ার্নের টেস্টের মধ্যে বেসিক্যালি আসে হচ্ছে ইয়ার্নের শক্তিটা কিরকম, কারণ শক্তি যদি আমরা না জানি তাহলে এটা আসলে আদৌ রুমে চালাইতে পারবো কি পারবো না সেটা তোমরা বুঝবো না, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে ইয়ার কাউন্ট বলতে বোঝাচ্ছি যে সুতাটা কতটুকু মোটা কতটুকু চিকন। কারণ আমরা যদি মোটা সুতা দ্বারা যদি আমরা পোশাক যদি আমরা তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের কমফোর্ট থাকবে না ওইভাবে। আবার যদি চিকন সুতা দ্বারা তৈরি করি তাহলে দেখা যাবে যে স্মুথনেসের কারণে দেখা যাবে যে ওইটা যখন আলোতে যখন আমরা পরে বেরোবো, হ্যাঁ, তখন ওটা কি উজ্জ্বলতাটা কি বেশি হবে কেন? কারণ আমরা জানি যে একটা আয়নাকে যদি আমরা এরকম করে ধরি সূর্যের আলোতে, তো এটা স্মুথ না, একদম স্মুথ। দেখো যে এখানে আলো পড়ার সাথে সাথে একদম চকচক করতেছে, তাই না? তো যেহেতু চিকন ফাইবার দ্বারা যদি আমরা তৈরি করি, চিকন ইয়ার্ন দ্বারা যদি আমরা তৈরি করি, তা সেটা হচ্ছে কি হবে? আমাদের অ্যাস্থেটিক প্রপার্টিজ বা লাস্ট্রাস প্রপার্টিজ বা উজ্জ্বলতাটা কি হবে? অনেক বেশি হবে। ক্লিয়ার? যেমনটা হচ্ছে সিল্ক ফাইবার দ্বারা যে আমরা যে পোশাক মানে ইয়ার্ন যেটা তৈরি করি সেটা দ্বারা যদি আমরা ফেব্রিক তৈরি করি তো দেখা যাবে যে কি সিল্কি একটা ভাব হবে। সাপোজ মেয়েরাও যে বোরকা তৈরি করে না, তো ওই যে বলে না যে এটা সিল্কি কাপড় বলে না কেন? হ্যাঁ, তাহলে দেখবা যে তোমরা যেরকম কাপড় জোর পরে বলো, একটা মেয়ে মানুষ যদি মনে করো সাপোজ বাইরে ঘোরাফেরা করে তাহলে দেখবা যে ওই ইফেক্টের কারণে দেখা যাবে অন্যরকম একটা কেকটা সেই অ্যাট্রাকশন কি মেন। ঠিক আছে, আবার যে মল জাতীয় পোশাক নাম তো শুনছো, তো কেন? ওই যে অ্যাস্থেটিক প্রপার্টিজের কারণে এগুলা আসে। ক্লিয়ার? আচ্ছা, এরপর ফেব্রিকের টেস্টিং বলতে বোঝাচ্ছি যে আসলে ফেব্রিকের জিএসএম কত, এটা টেস্ট হতে পারে। তারপর ফেব্রিকের স্ট্রেংথ কত, কারণ একটা ফেব্রিক তুমি কতদিন টিকবা সেটা তার স্ট্রেংথের উপরে নির্ভর করবে। ঠিক আছে, তারপর আসতে পারে ইপিআই মানে হচ্ছে এন্ডস পার ইঞ্চি, প্রতি ইঞ্চিতে টানার সংখ্যা কত, পরের সুতার সংখ্যা কত। তারপর এখানে আছে মনে করো তোমার হচ্ছে ফেব্রিকের কনস্ট্রাকশনটা কেমন, উইভ মানে প্লেন নাকি হচ্ছে টুইল নাকি শার্টিং। ঠিক আছে, তো বেসিক্যালি এইগুলো সব যত টেস্ট আছে ফেব্রিকের সেগুলো ফেব্রিক টেস্টিং এর মধ্যে। তাহলে আমার এই স্লাইডটা হচ্ছে বেসিক্যালি টেস্টিং সম্পর্কে একটা ধারণা দেওয়া, আর টেস্টিং এর মধ্যে কি কি জিনিস আছে সেগুলো হচ্ছে আমি এখানে আলোচনা করছি। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড, আচ্ছা আমরা টেস্টিংটা কেন করতেছি? ওয়াই টেস্টিং? ওই যে বললাম যে একটা প্রোডাক্টের ভ্যালিডিটি টেস্ট করা আর কোয়ালিটিটা ডিটারমাইন করা, এই মূলত এই দুইটা কারণের জন্য আমরা কি করতেছি? টেস্টিংটা করতেছি। থার্ড স্লাইড দেখি কি আছে, ইম্পর্টেন্স অফ টেস্টিং। তাহলে ইম্পর্টেন্স যদি বলি যে প্রথমে হচ্ছে আমার একটা প্রোডাক্টের কোয়ালিটি যত ভালো হবে, তো কোয়ালিটি ভালো করতে হলে তার কি ম্যানুফ্যাকচারিং প্রসেসটাও আমার কি গুরুত্বপূর্ণ না? তার মানে আমার এখানে
কাজে লাগাবো এবং সেটার মধ্যে কি কি প্যারামিটার্স মধ্যে বোঝাচ্ছি। সাপোজ তুমি একটা রুম তৈরি করতেছো, মানে রুমে কাপড় তৈরি করতেছো, এখন রুমের স্পিড কত, তারপর দেখা যায় দেখতে হবে ডুয়াল পিরিয়ড কত, তোমার ফেব্রিক মোটামুটি পড়ছো নাকি, ডুয়াল পিরিয়ড পড়ো নাই, ডুয়াল পিরিয়ড, তো ডুয়াল পিরিয়ড কত হবে, তারপর রুমের স্পিডটা কত হবে, ক্র্যাঙ্কশ্যাফট বড়টা আরপিএম গুলো কত হবে, তো এইগুলো হচ্ছে তোমার জানার জন্য হচ্ছে তোমার কি টেস্টিংটা দেখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আমরা দেখি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বলতে বোঝাচ্ছি যে তুমি যে প্রোডাক্টটা তৈরি করছো এটা আসলে কাস্টমারকে সে হচ্ছে এক্স্যাক্টলি কাস্টমার যেটা চাইছে সেইটা আসলে ফুলফিল করতে পারতেছে কি পারতেছে না সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার। থার্ড হচ্ছে বলছে যে গুড রেপুটেশন বলতে বোঝাচ্ছে ব্র্যান্ডিং। সাপোজ মনে করো বাজারে মনে করো অনেক রকম মনে করো তোমার ইয়ে পাওয়া যায়, কাপড় চোপড় পাওয়া যায়, তাই না, কোনো রকম মানে দেখবা দর্জি বাড়ি আছে আউটলেট গুলা, তারপর দেখবা যে তোমার হচ্ছে ইয়ে আছে, হ্যাঁ তারপর সেলর আছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার আরন আছে, তারপর দেখবা যে তোমার ইজি আছে, তাই না, তারপর হচ্ছে রিচম্যান আছে, তাই না। তো দেখা যাবে এগুলো হচ্ছে তোমার ব্র্যান্ডিং একটা ভ্যালু থাকে, ঠিক আছে। তো মানুষ দেখবা যে হচ্ছে সব থেকে দামি ব্র্যান্ডগুলোর একটা কথা আছে, আবার মিডিয়াম ব্র্যান্ডগুলোর একটা কথা আছে, আবার লোয়ার ব্র্যান্ডগুলোর কিছু আছে, ঠিক আছে। তো মূলত হচ্ছে তোমার কোয়ালিটি যেমন হবে তোমার ব্র্যান্ডগুলোটা তত বেশি হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্স। এখন টেক্সটাইল টেস্টিং বলতে আসলে কি বোঝায়? টেক্সটাইল টেস্টিং বলতে বোঝায় যে তুমি কিছু প্রসিডিউর অ্যাপ্লাই করে জাস্ট টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলোর ভ্যালিডিটি তুমি ডিটারমাইন করবা, যেমন ফাইবারে তুমি স্ট্রেন দেখবা, তারপর তুমি ফাইবারে তুমি মাইক্রোনের ভ্যালু দেখবা, এইগুলো, ঠিক আছে। মানে মূল কথা আমি এতক্ষণ যা বলছি ঘোরায় যাচ্ছে, জাস্ট ওইগুলো বলতে আমার স্লাইডিং বলা আছে। আচ্ছা দেখো আসলে টেস্টিং এর উদ্দেশ্যটা অবজেক্টিভস বা রিজন। প্রথম হচ্ছে ওই যে বললাম চেকিং দ্য কোয়ালিটি এন্ড সুইটেবিলিটি, কোয়ালিটি ঠিক আছে কিনা আর কাস্টমার জন্য সুইটেবল কিনা, আমি এক লাইনে বলে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে মনিটরিং অফ প্রোডাকশন, ওই যে বললাম যে ম্যানুফ্যাকচারিং প্রসেস ঠিকভাবে চলতেছে কিনা তার প্যারামিটারস গুলো তুমি দেখবা, এটা হচ্ছে মনিটরিং অফ প্রোডাকশন। অ্যাসেসমেন্ট অফ ফাইনাল প্রোডাক্টটা আসলে কি রকম আসছে এইটা হচ্ছে একটা। ফোর্থ হচ্ছে ইনভেস্টিগেশন অফ ফল্টি ম্যাটেরিয়ালস, তার মানে তুমি মনে করো একটা ফেব্রিক পাইছো, ফেব্রিক পাওয়ার পরে দেখলে কোথাও ফল্ট আছে, 4 সিস্টেম তুমি অ্যাপ্লাই করলা, 10 সিস্টেম অ্যাপ্লাই করলা, তোমাকে দেখতে হবে যে আসলে প্রোডাক্ট যেটা তুমি তৈরি করছো ফল্টি প্রোডাক্ট, এই ফল্টি প্রোডাক্টটা হওয়ার কারণটা কি সেটা তোমাকে টেস্ট করতে হবে। সাপোজ দেখবা যে কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমার হচ্ছে কাপড়ে দেখবা যে রং করার পর দেখবা যে কোনো জায়গায় রং লাগছে কোনো জায়গায় রং লাগে না, মানে একটু বোঝা যাচ্ছে ভেরিয়েশন বোঝা যাচ্ছে যে এই জায়গায় একটু গাঢ় এই জায়গায় একটু কি হালকা, তার মানে এখানে নিশ্চয়ই একটা কি ফল্ট আছে। তাহলে ফল্ট কার সাথে রিলেটেড? ডাইং এর সাথে। তাহলে ডাইং এ মূল মেকানিজম হচ্ছে ফাইবার এখানে কি করে ডাইটা কি করে অ্যাবজর্ব করে, তার মানে এখানে এমন কিছু ফাইবার এখানে তোমার আসছে যে ফাইবারগুলো হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাবজর্ব করছে কম, অথবা মনে করো এমন একটা জায়গায় গেছে যে পলিপ্রোপাইলিন মানে প্লাস্টিকটি কিন্তু কোনোভাবেই এর মধ্যে মিশে গেছে, তাহলে যে জায়গাটা প্লাস্টিক আছে ওই জায়গাটা কি ডাই অ্যাবজর্ব করবে? পানিও অ্যাবজর্ব করে ডাই অ্যাবজর্ব করবে, তার মানে ওইখানে কি স্বাভাবিকভাবে ওইখানে রং কি হবে কম হবে। এখন সেই ইনভেস্টিগেশনটা তোমাকে করতে হবে কি এখানে টেস্টিং এর মাধ্যমে। ক্লিয়ার? ওকে। এরপর কি আছে? প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ। এখন দেখো ফ্যাক্টরিতে একটা সেকশন খোলা আছে আর&ডি ডিপার্টমেন্ট আছে না, ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে একটা স্যাম্পল ডেভেলপ করা, তাই না? তাহলে এই স্যাম্পল ডেভেলপ তুমি কেমনে করবা? তোমাকে মনে করো বায়ারটা যে মনে করো স্যাম্পল দিল, তোমাকে সেটা কি করবে সে সম্পূর্ণটা খুলে ফেলে চেক করবে যে আসলে এখানে কোন কনস্ট্রাকশন এখানে ইউজ করছে, সেই অনুযায়ী সে কি করবে স্যাম্পল তৈরি করবে, করার পর সে যে ধরনের শেড ইউজ করছে এই ধরনের শেড ডাই করার পর এখানে আসতেছে কিনা, হ্যাঁ। আবার দেখা যাচ্ছে মাঝে মাঝে নতুনত্ব কিছু নিয়ে আসবে, সে বায়ারকে রিকমেন্ডেশন দিবে যে আপনি তো এই কাজটা করছেন, আমরা চাচ্ছি এর সাথে আরো একটা ম্যাটেরিয়াল এখানে ইউজ করি, এটার দেখা যাচ্ছে ফাস্টনেস প্রপার্টিসটা ভালো আসবে। আপনি যে আমাকে স্যাম্পলটা দিয়েছেন এটা ডাই দেখা যাচ্ছে যে 1 বছর এখানে এটা জাস্ট সাস্টেইন করবে, কিন্তু আমি এমন একটা ম্যাটেরিয়াল এখানে ইউজ করব ফিনিশিং ম্যাটেরিয়াল যেটার জন্য আমার কি হবে অ্যাপ্লিকেশন প্রপার্টিসটা ভালো থাকবে, ফলে রং সহজে উঠে যাবে না। তার মানে এটা আপনি চাইছেন 1 বছর, আমি আপনাকে দেব 2 বছর বা 3 বছর গ্যারান্টি সহ। এই কাজটা কে করবে? আর&ডি ডিপার্টমেন্ট করবে। এই সকল ক্ষেত্রে আমাকে কি টেস্টিংটা করতে হবে। তাহলে এইগুলা মেইনলি এই কয়েকটা রিজনের কারণে হচ্ছে আমার কি করা হয় টেস্টিংটা করা হয়। তাহলে আমি এতক্ষণ যা পড়াইলাম মোটামুটি কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আগে
আমি একটু বেশি করে পড়াচ্ছি কারণ দেখা যাচ্ছে যে সময় তো কম না, আর সিলেবাস কিন্তু বেশি পড়াবো না। যতটুকু সিলেবাস মানে আমার কভার হচ্ছে আমি অতটুকুই পড়াবো। এর মানে এমন না যে মিডটার্ম জন্য আমাকে অর্ধেক সিলেবাস শেষ করতে হবে আবার ফাইনাল জন্য বাকি অর্ধেক, তা না। যেহেতু সময় কম, 1% মধ্যে আমার যতটুকু হয় 4-5টা ক্লাসে যাবো তাই সিলেবাস, ঠিক আছে? তো কারণ কিছু নাই, আমি পোর্টালে দেখা যাবে যে 8টা-10টা স্লাইড আপলোড করে রাখবো, সেটা কি জন্য? ফাইনাল পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে বলছে যে আসলে টেক্সট আর টেস্টিং এ আমার রেজাল্ট সবার ক্ষেত্রে একই রকম নাও আসতে পারে। সাপোজ আমি সরলকে দিলাম একরকম টেস্ট করলো, আবার মেয়েরাকে দিলাম আর একরকম টেস্ট রেজাল্ট আসলো। কারণটা কি হতে পারে? দুইজনের এখানে অভিজ্ঞতার পার্থক্য থাকতে পারে, ঠিক আছে? এটা একটা হতে পারে। এই কথাগুলো এখানে বলা আছে যে ভ্যারিয়েশন ইন ম্যাটেরিয়াল, যদি তোমার ম্যাটেরিয়ালটাই যদি দুই রকম হয়, সাপোজ ও টেস্ট করছে পলিস্টার, ও টেস্ট করছে কটন, তাহলে কি রেজাল্ট একরকম আসবে? আসবে না। আবার এরকম হতে পারে ও 65-35 ও ইউজ করছে, মানে ব্লেন্ড ইউজ, ও ইউজ করছে 60-40, তাহলে তো বেসিক্যালি কি একরকম তোমার রেজাল্ট এখানে আসার কথা না। তাহলে এটা হতে পারে, ঠিক আছে? এই যে প্রপার স্যাম্পলিং কি আমরা পরে দেখবো। আর ভেরিয়েশন ডিউ টু টেস্ট মেথড, ও যে মেথডে এখানে করছে আমি সেখানে কি অন্য মেথডে করছি, যার কারণে আমার কি রেজাল্টটা কি এখানে ডিফারেন্ট অবশ্যই আসবে। তো এই ধরনের কারণগুলো এখানে বলা আছে যে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। সাপোজ টেস্টিং করার আগে দেখবা যে টেস্টিং করা হয় মূলত কোয়ালিটি ডিপার্টমেন্ট যেগুলো আছে। দেখো কোন সারা ফ্যাক্টরিতে যদি এসি নাও থাকে, কোয়ালিটি ডিপার্টমেন্টে যদি এসি থাকে, কেন থাকে? কারণ ওইখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার মেইনটেইন করা হয়, ঠিক আছে? ওই স্ট্যান্ডার্ড টেম্পারেচার যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের কারণে এখানে তোমার কি রেজাল্টটা কি হতে পারে? ভ্যারি। তো এইটাকে বলতেছে ওরা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। টাইপ অফ টেস্টিং ডিফারেন্ট, ওই যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা যন্ত্র ইউজ করছে। স্পেসিমেন সাইজ, ও সাপোজ ইউজ করছে হচ্ছে 1 সেন্টিমিটার ইয়ার্ন, ও ইউজ করছে হচ্ছে 3 সেন্টিমিটার ইয়ার্ন, তাহলে 3 সেন্টিমিটার ইয়ার্ন যেটা আছে সেটা তো অবভিয়াসলি কি বেশি প্রপার্টিজ শো করবে। তো এই কথাগুলো এখানে বলা আছে, এগুলো তোমরা যদি একবার রিডিং করো আশা করা যায় এগুলো ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, হু ইম্পোজেস স্ট্যান্ডার্ড? তোমাকে এই যে কোয়ালিটি ডেভেলপমেন্ট যে তুমি করতেছো এগুলোর পেছনে কারা কারা তোমাকে কি গুরুত্ব আরোপ করতেছে? ফার্স্ট হচ্ছে যে বায়ার, তোমাকে যে বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে তোমাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তার মানে তোমার বায়ার যদি রিকোয়ারমেন্ট না দিত তুমি টেস্টিংটা কখনোই করতে না, এটা একটা। এরপর হচ্ছে কি দা ম্যানুফ্যাকচারার, তুমি তৈরি করছো, তোমার যদি নিজস্ব যদি ইচ্ছা থাকে যে না আমার ব্র্যান্ডটা টিকে রাখতে হবে তাহলে তুমি টেস্ট করবা। থার্ড হচ্ছে গভর্নমেন্ট বডিজ, কোনো কোনো ক্ষেত্রে দেখবা যে গভর্নমেন্ট থেকে অডিটে যায়, ঠিক আছে? কেন যায়? যে রাস্তার কাজ ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, তাহলে এরা কি একটা কোয়ালিটির উপর কি তোমার ইম্পোজ করতেছে। এরপর আছে কি ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, যারা কোয়ালিটিতে জব করো দেখবা যে বিভিন্ন টেস্ট মেথড আছে, ASTM, ঠিক আছে, D6413 এরকম কিছু আছে, ISO আছে, AATCC আছে। এগুলো হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। কেন করে? বিকজ অফ সবাই যেন একটা ছায়া করে আসে। যদি তুমি ASTM মেথড ইউজ করো তাহলে মানে তুমি যে ASTM মেথড ইউজ করতেছো আরেকজনকেও সেই একই মেথড ইউজ করতে হবে। কখন তুমি ISO এর সাথে ASTM তুমি কি কম্পেয়ার করতে পারবে না। সাপোজ গরুর সাথে ছাগলের কম্পেয়ার হবে? হবে না। গরুর সাথে গরুর কম্পেয়ার করতে হবে, ক্লিয়ার? মানুষের সাথে মানুষ, বুঝতে পারছি? আচ্ছা, দেখি কিছু শর্ট লিস্ট আছে, এই যে আমি পরীক্ষাগুলো আসতে পারে, হ্যাঁ এগুলো আসতে পারে যে আসলে BSTI 15 কি অ্যাব্রিভিয়েশন কি, তারপর হচ্ছে ISO অ্যাব্রিভিয়েশন কি। যে BSTI হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট, ঠিক আছে? তারপর ISO কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ঠিক আছে? তারপর এখানে আছে BSI আছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, EIN আছে, ঠিক আছে, ডাচেস, ANSI, তারপর JIS, SAA, BIS। মানে মূল কথা হচ্ছে এই জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে, ঠিক আছে? যে আমি যে বললাম যে AATCC আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট এন্ড কার্ডিস্ট, তো বুঝতে হবে এগুলো হচ্ছে তোমাকে জানতে গেলে শর্ট ফর্মটা দেখতে হবে। তো পরীক্ষার মধ্যে আশা করা যায় যে এই স্লাইড থেকে মোটামুটি আমি 1 সেকেন্ড শুরু করব। এটা কি স্যার ইম্পর্টেন্ট শর্ট লিস্ট স্টুডেন্ট? হ্যাঁ শর্ট মানে এই স্লাইড মানে এই স্লাইড থেকে টোটাল যতগুলো স্লাইড পড়ে না এই স্লাইডের মধ্যে কোন স্লাইড থেকে যদি কোশ্চেন না আসে এটা থেকে আসবে, এখান থেকে আসে, ক্লিয়ার? এটা আসবে হ্যাঁ এটা আসবে স্যার, এটা বুঝতে পারছি। এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ।